ছেড়ে কোথায় যাবে তুমি? কিসের টাকা? প্লেব্যাক কোনো টাকা নেই। আমি তো জানি যে শ্রেয়া ঘোষাল একটা গান গাইতে গেলে 25 থেকে 30 লাখ টাকা আমাদের এখানে নেন। প্লেব্যাক কোনো টাকা নেই, আমরা 10,000 টাকা পাই প্লেব্যাকে। না না, কি বলছেন? আমাদের দেশে রয়্যালটি কোথা থেকে আসলো? তাহসান ভাই, আমি বলবো অ্যাক্টর হিসেবে আমি তাকে আরো বেশি নাম্বার দিব, গায়ক হিসেবে না। বিয়ে শাদীর প্ল্যান কি আছে কিনা কিছু? বিয়ে শাদীর প্ল্যান হ্যাঁ আছে, চেষ্টা মানে আমি তো চাই, দেখি যদি ভালো আমার লাইফে কাউকে পাই। অবশ্যই। এখনো পাননি? না। সিঙ্গেল? সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আজকে আমার সঙ্গে আপনাদের খুব প্রিয় একজন মানুষ, জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাশা ইসলাম। ছোটবেলা থেকে ছায়ানটে গান করা এবং বহু বছর ধরে নজরুলের চর্চা এবং ক্লাসিক্যালও আপনি একই সঙ্গে করেছেন, সেটার কি একটা প্রভাব তো পড়েছে মনে হয়, নাকি কি মনে করেন? হ্যাঁ হ্যাঁ, ফাউন্ডেশন অনেক স্ট্রং হয়েছে ওইটার জন্য আমি বলবো। কারণ যখন আপনি চর্চায় থাকেন এবং ক্লাসিক্যাল চর্চায় থাকেন, তখন আপনার ফাউন্ডেশনটা খুবই স্ট্রং হয়ে যায়, আপনি অনেক বেসিক্সটা স্ট্রং হয়ে যায়। তো ওইটা অবশ্যই আমাকে হেল্প করেছে আমার গায়কিতে, এবং আমার বিভিন্ন গান যে রপ্ত করতে পারি আমি, এবং আমি যে ভার্সিটিলিটা আসলে আমি নিজের উপরেই আমি বলবো, যে কারণ আমি এটা চর্চা করেছি, আমি সব ধরনের গান শুনেছি ছোটবেলা থেকে, অনেক ধরনের আর্টিস্টের গান আমি শুনে বড় হয়েছি, ইংলিশ থেকে শুরু করে বাংলা থেকে শুরু করে বিভিন্ন আলাদা আমাদের ভিন্ন ভিন্ন যেরকম ভাষা আছে, এবং অনেক জনরা, অনেক টাইপের জনরা আমি শুনে, আমি রকও গাইতে পারি, আমি ক্লাসিক্যালও গাইতে পারি। তো ওটা বলবো যে কারণ আমি ওই শোনাতে ছিলাম। আপনি যত শুনবেন এটা কিন্তু আপনার চর্চাটা আরও বেশি ভালো হয়, আপনার কান যত আপনি স্ট্রং করবেন তত আপনি গাইতে পারবেন ভালো। তো আমি আমার আই থিঙ্ক লিসেনিং পাওয়ারটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছিলাম, যে আমি শুনতাম, অনেক শুনে শুনে তুলতাম, শুনে শুনে ওই অ্যাকসেন্টটা আনতাম, ওই ডায়ালেক্টটা আনতাম, ওই প্রোনাউন্সিয়েশন, ওই থ্রো, কারণ এক একটা ভাষার এক এক রকম ডেলিভারি থাকে, এক এক রকম ফ্লুয়েন্সি থাকে, প্রোনাউন্সিয়েশনের অনেক ব্যাপার থাকে, টোনালিটির ব্যাপার থাকে। তো ওগুলো কিন্তু আসলে আমি শুনতে শুনতে করেছি, এবং 2026 উপযোগী করেছেন আসলে আমি বলবো, কারণ আমি আসলে ওভাবে মাস্টার করেছি। যারা ক্লাসিক্যাল শিখেছেন আগে, সিনিয়র যারা আছেন, তারা তো আসলে ওটার মধ্যেই থাকতেন। রিসেন্টলি আমি একটা ইন্টারভিউতে দেখলাম কৌশিকী চক্রবর্তী বলছেন যে আমি নিজেকে আর ক্লাসিক্যাল সিঙ্গার বলতে চাই না, কারণ তিনি অলরেডি প্লেব্যাক করছেন এবং একটা কমার্শিয়াল রিয়েলিটি শোর জাজমেন্ট করছেন। তো ওনার কাছে মনে হচ্ছে যে ক্লাসিক্যালের যে ডিগনিটি, ওটার থেকে একটু হলেও আমি বিচ্যুত, যার কারণে আমি নিজেকে আর ক্লাসিক্যাল সিঙ্গার বলতে চাই না। মানে ক্লাসিক্যাল শিল্পী হওয়া তো এটা অনেক স্ট্রং একটা ব্যাপার, ইটস আ স্ট্রেংথ আমাদের, কারণ ক্লাসিক্যাল যারা আসলে আমাদের এই চর্চাটা ছিল বা এই বেসিক্সটা আছে, আমরা যে কোনো কিছু হয়তো গাইতে পারার ক্ষমতা থাকে, সবার হয়তো ইচ্ছে করে না, হ্যাঁ ইচ্ছা করে না, কিন্তু থাকে। হ্যাঁ, যেমন আমি করেছি, আমি এক্সপেরিমেন্টটা করেছি, তো ওই হিসেবে আমার কাছে মনে হয় যে ক্লাসিক্যাল যাদের বেসিক্স থাকে তাদের ফাউন্ডেশনটা খুবই স্ট্রং থাকে, এবং তারা চাইলেই অনেক ধরনের গানই গাইতে পারে। এটা তাদের উপর তাদের ইচ্ছা হয় কিনা, বা তারা ওই বিভিন্ন ধরনের জনরা ডিসকভার করতে চান কিনা, কিন্তু এইটা একটা অনেক বড় স্ট্রেংথ গান শেখার বিষয়ে, মানে সঙ্গীত শেখার বিষয়। জীবন তো আসলে সবসময় ফুলের মতো একদম সুন্দর সহজ যায় না। এমন কোনো অভিজ্ঞতা যেটা খুব মানে কষ্ট দিয়েছিল বা অভিমানের জন্ম দিয়েছিল মাশার মিউজিক্যাল ক্যারিয়ারে? আসলে রিয়ালিটি তো আমরা সবসময় বলি না বাইরে, বা আসলে কি হয়েছে, যখন আসলে চুপ থাকেন আপনি, তখন আরো বেশি তারা আপনাকে নিয়ে বলার সুযোগ পায়। কিন্তু আবার ওইটাও একটা ব্লেসিং হয়, কারণ আপনি যখন চুপ থাকেন আপনি ওই পাওয়ারটা হোল্ড করেন, যে ইউ আর নট অ্যান্সারেবল টু এনিওয়ান। তো ওই হিসেবে এরকম একটা কাহিনী ছিল, একটা শো নিয়ে একটা মিথ্যা ন্যারেটিভ স্প্রেড করা হয়েছিল, বাট আইভ লেট পাস্ট ইট, বিকজ ওইটা একটা মিথ্যা ছিল, যেটা অনেক চর্চায় ছিল কিছুদিন। তারপর আসলে আমার কাছে লেগেছে যে মাই সাইলেন্স উইল স্পিক। তো ওইটাই হয়েছিল ঘটনাটা। আসলে এটা মনে জানেন, এটা 2 বছর আগে একটা বড় একটা শো, আপনার সাইড স্টোরিটা শুনতে যাচ্ছি, মূল ঘটনাটা তো অনেকেই জানে। এটা অর্গানাইজেশনাল ব্লান্ডার ছিল, এবং আমাকে তারা লেট করিয়েছিল, আমাকে তারা সংক্ষেপে যদি বলি যে টাইমিং নিয়ে আমাকে জানানো হয়নি ঠিকঠাক মতো, এবং আমাকে সাউন্ড চেক করায়নি 4 ঘন্টা বসিয়ে রেখে।
ভেন্যুতে গিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত, এবং সেখান থেকে আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছে সাউন্ড চেক না করিয়ে, এবং আমাকে ওভাবে বলেও নাই যে আমার স্টেজ টাইম কয়টায়। এবং আমি সেই ওই বসুন্ধরা থেকে আবার ফেরত এসে আমরা রেডি হয়ে তারপর আমাদের যেতে হয়েছে, বিকজ আমাদের রেডি হয়েও যেতে বলেনি। সো আমরা সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা জাস্ট ঘুরেছিলাম, এবং শেষমেশ তাদের জন্য লেট হয়ে আমরা ভেন্যুতে পৌঁছাই, কারণ অবভিয়াসলি আমরা ওখানেই ছিলাম সাউন্ড চেকের জন্য, যেটা আমাদের করতে দেয়নি। ওখান থেকে তো ফেরত যখন আসি 1 ঘন্টা পর ভেন্যুতে পৌঁছাই, কারণ প্রচণ্ড জ্যাম ছিল, ট্রাফিক ছিল, কারণ আমরা ভেন্যু থেকে আমাদেরকে বেরই করেছে অনেক দেরিতে, কিন্তু সাউন্ড চেক করায়নি, মানে আমাদেরকে বসিয়ে রেখেছিল 4 ঘন্টা। তো এই তো পরে লেট গেলাম, তখন আসলে আর পারফর্ম করতে পারলাম না। খুবই খারাপ এবং এটা কেউ জানেও না এখন। হ্যাঁ, সেটা অন্য ঘটনা জানে, অন্য ঘটনা লেট হয়েছে এইটা জানে, বাট এটার পিছে আপনার খামখেয়ালি এক্স্যাক্টলি, বাট এটার পিছে কি হয়েছে এটা তো আমিও বলিনি, কেউ জানেও না সেটা। এবং আমরা শুনেছি এমনিতেই মানে সমাজের সব ক্ষেত্রেই নারীদের একটু বাধার মুখোমুখি বেশি পড়তে হয়, আর শোবিজে তো ডেফিনেটলি। আপনি একজন নারী হিসেবে সেরকম কোনো মানে লিঙ্গগত কোনো বৈষম্যের শিকার কখনো হয়েছেন কিনা, যাচ্ছে আমি পুরুষ হলে এটা আমার সাথে হতো না? আমি আসলে ওভাবে এক্সপিরিয়েন্স করিনি কিছু, বাট এইটার ক্ষেত্রে যদি বলি যে এই যেটার কথা বললাম, এটা হতে পারে বিকজ আই ওয়াজ দ্য অনলি ফিমেল সিঙ্গার ইন দ্য লাইন আপ। তো হতে পারে যে এই কারণে আমাকে তারা মানে ভেবেছিলেন যে পার পেয়ে যাবেন আমার সাথে এরকম একটা মানে ইনজাস্টিস করে। সো বিকজ আই ওয়াজ দ্য অনলি ফিমেল সিঙ্গার, ওটা একটা পাওয়ারফুল বিষয় যে আই ওয়াজ দ্য অনলি ফিমেল সিঙ্গার, আর কেউ ছিল না ওখানে, আর এত বড় লাইন আপ ছিল এখানে, আই ওয়াজ দ্য অনলি ওয়ান। তো এটা যতটুকু পাওয়ারফুল ততটুক বলবো যে ওইখান থেকে ডিসঅ্যাডভান্টেজের জায়গাও, যে এটা হতে পারে, এটা হয়তো আমার সাথে এই কারণে হয়েছে। একদম। আর এমনি কখনো কোনো অনৈতিক কোনো মানে প্রস্তাব, সেটা আমি বলছিলাম যে যেভাবে আমরা মিন করি তা না, ধরেন টাকা পয়সা হতে পারে, বা আচ্ছা আপনি চলে আসেন গিয়ে দিয়ে যান, এরকম আবদার এই ধরনের কোনো সম্মুখীন? না, কারণ আমি আসলে আমি নিজের জায়গা থেকে খুবই স্ট্রং থাকি, তো ওই হিসেবে আসলে আমি এরকম কিছু এক্সপিরিয়েন্স করতে দেইনি, মানে হতে দেইনি। মাশা খুবই কম গান করেছেন, কিন্তু এই যে সামনে দেখছি দেশের বেশ ভালো কিছু অ্যাওয়ার্ড আপনার, হ্যাঁ 4টা তো এখানেই দেখতে পাচ্ছি। এটা তো পেয়েই গেলেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড, তারপর মেরিল, প্রথম আলো, এই ধরনের পুরস্কারের কোনো ইচ্ছে স্বপ্ন দেখেন কিনা? আসলে পেলে তো খুবই খুশি হব পেলে, কিন্তু এটা আসলে আমার উপর না। এটা মেরিল, প্রথম আলো পুরস্কার বা ন্যাশনাল অ্যাওয়ার্ড, এখানে আসলে প্রচুর ইটস আ চ্যালেঞ্জ, আর আপনারা জানেন আসলে ভিতরের অবস্থা কীরকম থাকে ওখানে। তো এটা আসলে পাওয়ার খুব যে আশা নিয়ে বসেছি এমন না, বাট অফকোর্স কে না চায় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে, এটা তো অনেক বড় একটা সম্মানের বিষয়। তো হ্যাঁ, যদি কখনো পাই অবশ্যই, আর যদি না পাই নো কমপ্লেইনস। আপনার যে দাগি সিনেমার একটুখানি মন গানটা, সেটা আসলে কি শিহাব শাহীন ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য জমা দিয়েছেন কিনা, আপনি কিছু জানেন কিনা সে ব্যাপারে? না, কথাই হয়নি এটা নিয়ে। আই থিঙ্ক আই শুড আস্ক। না, জানি না, কিছুই জানি না, বাট হ্যাঁ দেওয়া উচিত, কারণ এই গানটা অনেক সুন্দর একটা গান এবং খুবই পপুলারলি লাভড অ্যান্ড অ্যাকসেপ্টেড একটা গান। তো আমি চাই যে এই গানটা নমিনেশন পাক, কোথাও না কোথাও তো পাক। রিসেন্টলি যে গানগুলো শুনেছেন, আপনি বলেন যে প্রচুর গান শুনি, বাংলাদেশে যে সমস্ত গান প্রডিউস হয়েছে রিসেন্টলি, আপনার কাছে মনে হয় কোন 2-1টা গানের নাম বলতে পারবেন যে এটা আমিও গাইলে ভালো হতো, মানে সে গিয়েছে বেটার বাট আমি গাইলেও গাইতে পারতাম আর কি, এরকম কোনো উইশ লিস্ট আছে কিনা? না। বা যদি একদম অল টাইম কোনো গানের কথা বলি, মানে আচ্ছা বাংলাদেশ না, ওভারঅল বলেন। ওভারঅল হ্যাঁ ভাই, কত গানই তো গাইতে ইচ্ছা করে, এই জন্যই তো ধরেন আমরা কভার করি, কারণ মনে হয় যে গানটা তুলতে ইচ্ছা করে, গাইতে ইচ্ছা করে। এরকম অনেক গান আছে শ্রেয়া ঘোষালের, সুনিধি চৌহানের, এরকম অনেক গান আছে লতা মঙ্গেশকরের, আশা ভোসলে, অনেক গান আছে ওনাদের, যেগুলো আমরা তুলি এবং শিখি, তাদের গান শুনে শুনে আরও শিখি কীভাবে গানটা ডেলিভারি করতে হয়, এখানে আসলে কীভাবে গানটা গাওয়া উচিত, এই জায়গাটাতে কীভাবে গাওয়া উচিত। তো হ্যাঁ, ইচ্ছা করে,
কিন্তু এমন না যে আচ্ছা এটা আমি গাইলে ভালো, তো এমন না। যিনি গেয়েছেন সে কারণেই গেয়েছেন যে এটা তার জন্যই ছিল বানানো গানটা, এবং সেই ওইটার যোগ্য পার্টিসিপেন্ট ছিল ওই গানটার জন্য। তো ওই রকম কখনো ফিল হয়নি যে আচ্ছা আমি গাইলে ভালো হতো। বাট হ্যাঁ, যেই শিল্পীগুলোর গান শুনি, ওনাদের গান শুনে শিখি যে কীভাবে আসলে গান গাইতে হয়, গানটা কীভাবে আরও সুন্দর করে গাওয়া যায়, ওইটা শিখি। এই জন্য গাই, যে পছন্দের গানগুলো গাওয়ার চেষ্টা করি, পছন্দের গানগুলো তোলার চেষ্টা করি। এমন কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা যে আমরা তো শুনি যে বড় বড় সিঙ্গাররা যখন গান তার জন্য আগে থেকে অনেকগুলো ডামি অনেকে গিয়ে থাকেন, যেরকম লতাজির অসংখ্য গানে কবিতা কৃষ্ণমূর্তি ডাবিং আগে গাইতেন, পরে আবার সেই কাজটাই লতাজি এসে করতেন। তো আপনার ক্ষেত্রে এরকম হয়েছে কিনা যে আপনি একটা হয়তো বা ডামি না, বাট আপনাকে হয়তো প্রথমে সিলেক্ট করেছে, আপনি গেয়েটে এসেছেন, পরে দেখেন যে অন্য একজন গিয়ে ফেলেছে, এরকম হয়েছে? আচ্ছা, কোন গানটা সেটা? আই থিঙ্ক আমার মনে নেই, বাট আমি একটা গান গেয়েছিলাম, ইমন ভাইয়ের একটা গান গেয়েছিলাম, না ইমন চৌধুরী, ওনার একটা গান গেছিলাম যেটা পরবর্তীতে সিথি আপু গায়, অবন্তী সিথি। আই থিঙ্ক এটা গা ছুঁয়ে বলো। ও গড, সেই গানে যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় মেরিল প্রথম আলো পায়, আপনার কেমন লাগে? ইফ আই এম নট রং হতে পারে এই গানটা আমি গেয়েছিলাম প্রথমে, একটা ট্র্যাক আমি ডেমো একটা ট্র্যাক দিয়ে এসেছিলাম, পরে হয়তো সিথিয়াপুর কণ্ঠে এটা বেশি ভালো লেগেছিল বলে পরে হয়তো। আপনি কি আস্ক করেন নাই যে আমার গানটা রাখলেন না কেন? আপনাকে পেমেন্ট দিয়েছিল? না। কেন তাহলে গাইলেন কেন? গাইতে বলেছে, হ্যাঁ ওইটাই, মানে কিছু কিছু মানুষ আছে যারা যদি বলেন জাস্ট গেয়ে দিয়ে আসি, ওটা কখনো টাকার বিষয়ে কথাই হয় না। এবং এখন পর্যন্ত কোনো প্লেব্যাকে আমরা কোনো টাকাও পাই না এরকম। আপনারা জানেন প্লেব্যাকে টাকা কিরকম হয়। হ্যাঁ, কিসের টাকা? প্লেব্যাকে কোনো টাকা নেই। আমি তো জানি যে শ্রেয়া ঘোষাল একটা গান গাইতে গেলে 25 থেকে 30 লাখ টাকা নেন। আমাদের এখানে প্লেব্যাকে কোনো টাকা নেই, আমরা 10,000 টাকা পাই প্লেব্যাকে। তাও অনেক সময় দেয় না বললেন। তাও অনেক সময় আমি কাজল রেখার জন্য টাকা পাইনি। তো একটা গান গিয়েছিলেন না কখনো? অনেক কয়েকটা একটা গান গিয়েছিলাম। তো প্লেব্যাকের জন্য আমরা 10,000 টাকা পেয়েছি, বড়জোর 15,000 টাকা পেয়েছি। সো প্লেব্যাকে যে টাকা নেই তারা এটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে প্লেব্যাকে টাকা নেই। তো আমরা প্লেব্যাকে টাকার জন্য করি না, এটা সম্পর্কর জন্য করি। আচ্ছা ঠিক আছে, ভাই বলেছেন গানটা গিয়ে যেতে, আমরা গিয়ে দিই। এখানে আমি বলবো আমার কথা, যে আমি জাস্ট গাওয়ার জন্য গানটা গাই। এটা এমন না যে টাকার জন্য গাচ্ছি, নো। এটা আমার একজন পছন্দের শিল্পী আমাকে বলছেন যে এই গানটা গাইতে, আমার যদি গানটা ভালো লাগে আমি গানটা গাই। তার মানে কি এটা পরবর্তীতে কোনো কোয়েশ্চেন করি না, এই গানটা রাখছে কি রাখছে না, হয়তো জিজ্ঞেস করি যে ভাই গানটা কি অবস্থা, তখন যখন শুনি যাচ্ছে গানটা হয়েছে হয়নি, এটাই, এতটুকুই। তার মানে কি এটা যে মানে এত অপশনস যে আপনারা আসলে ওই জন্য আর নিজের স্ট্যান্ডটা নিতে পারেন না, এরকম কি যে আচ্ছা আমি যদি কিছু বলি আমাকে যদি পরে আবার না ডাকে, এরকম কিছু? না আসলে কারণ আপনি কাজ করছেন, আপনি অনেক বছর ধরে গান শিখেছেন, আপনি তো পারিশ্রমিক প্রাপ্য, এবং তার জন্য তো প্রোডিউসার তাকে একটা পেমেন্ট দিয়ে থাকেন, বাজেটও থাকে, তাহলে আপনি কেন টাকাটা পাবেন না? আমার প্রশ্ন এখানে। ভাই এখানে আসলে বেশি কথায় যেতে চাই না, এই কারণে আসলে ওভাবে আই থিঙ্ক এটা বলতে পারেন যে একটা পজিটিভ ফ্রেন্ডশিপ রাখার জন্যই আমরা আমি ওভাবে অনেক কিছু যেতে দিই, আমি আসলে ওটা করি না। কারণ আমি একদিক থেকে এটাও মনে করি যে আচ্ছা আমি গানটা গেয়ে তো এটা আমার একটা অ্যাসেট। তো আমি একটা মুভিতে যদি গান গাই তো এটা আমার জন্য একটা অ্যাসেট। আমি গান গাই না, আরও হয়তো যখন বড় হয়ে যাব তখন হয়তো আমি এটা নিয়ে আরো বলার আমার রাইট থাকবে। আপনি কিন্তু বলেছেন যে এখন এমনই হয়ে গেছে যে খুব একটা কেউ পেমেন্ট পায় না, বললেন না যে আমি আসলে জানি না কে কতটুকু পেমেন্ট পায়, বাট আমি এটাই শুনে এসেছি যে পেমেন্ট এরকমই নাকি। আজকাল তাহলে ফিল্মের গান একটা পাওয়াটাও সোনার হরিণের মতো হয়ে গেছে, যে কে পাবে আসলে গানটা ফাইনালি। ফিল্মের গানে আসলে পেমেন্টের এক্সপেকটেশন রাখে না। ফিল্মের গানটা গাই যে এটা একটা ফিল্মের গান, যদি ভালো একটা মিউজিক কম্পোজার ডিরেক্টর থাকেন, পছন্দের কেউ থাকেন, ভালো একটা মুভি যদি হয়, ভালো একটা গান যদি হয়, জাস্ট অতটুকের জন্য গানটা গাই। তাহলে বিকজ ইটস অ্যান অ্যাসেট। প্রফেশনাল সিঙ্গার তো আপনি
অন্য কাজ তো করছেন না আপাতত, গানই তো গান শুধু? না না, আরো অনেক কাজ করি। কি বলেন? মানে পেশা আছে আপনার আর কোনো, মানে হ্যাঁ, আর কি করছেন আপনি? আমার নিজের বিজনেস আছে এবং আমি তো কন্টেন্ট ক্রিয়েশন করি। So আমরা তো ব্র্যান্ডদের সাথে সবসময় কাজ করে বেড়াই। তো এইটা একটা অনেক বড় আমাদের মানে আরেকটা Income আইডেন্টিটি। source। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ওই জায়গাটা আছে বিধায় এই জন্য গানটাকে আপনি অত বেশি মানে টাকা পয়সার দিকে টাকা পয়সা নিয়ে আমরা ভাবেন তো না, ভাবি না আর কি। কিন্তু যারা মূলত এটা নিয়ে চলে তাদের জন্য আই থিংক একটু চাপের হবে। হ্যাঁ, ওটা হতে পারে, কারণ আমার নিজের আরো অনেক আইডেন্টিটি আছে কেন বললাম, যেখান থেকে আমার কনসার্ট আমরা অনেক করতে দেখি না, যে সেখান থেকে যারা কনসার্ট নিয়মিত করে ঠিক আছে, তারপরে সেখান থেকে এটা হতে পারে যারা শুধুমাত্র ওখানে ডিপেন্ডেন্ট তাদের জন্য হয়তো ওটা অনেক ইম্পর্টেন্ট হয়ে ওঠে এবং ওটা তারা আরো সিরিয়াসলি নেয় বা এটা বদার করে তাকে। বাট আমার আসলে ওটা বদার করে নাই, বা এমন না যে বদার করে নাই, ইটস জাস্ট দ্যাট যে আমি খুব একটা এটাকে ওই হিসেবেই দেখি না যে এটা আমার মনিটারি ভ্যালু এটা থেকে এরকম পেতেই হবে। আমি ওভাবে দেখি যাচ্ছে এটা আমার একটা অ্যাসেট, এটা আমার জন্য। আর আমি যদি নিজেকে আরও ভালো প্রুফ করি, আমি ধরেন যেটা বললাম যে আমার নিজের ক্রিয়েশনগুলো যদি আমি বের করি, সেটা তো আমার আরও মেইন অ্যাসেটস, আজীবন তার রয়্যালটি পাবেন আপনি। তো ওটা থেকে আমি আরও চাইবো যে ওটা থেকে যাতে আমি আমার মনিটারি ভ্যালু গেইন করতে পারি। সম্পৃক্ত প্রশ্ন চলে আসলো যে গানগুলো করলেন ঠিক আছে, এককালীন কোনো পেমেন্ট খুব একটা তো পাচ্ছেন না বললেন, আর এখানে আমাদের তো রয়্যালটিরও হিসাব নেই, সেটাও কি পান না আপনারা? না কি বলছেন, আমাদের দেশে রয়্যালটি কোথা থেকে আসলো? কেউ পান, মানে আমি জানি না এখনো ভাই, আমি জানি না এখনো কি অবস্থা, বাট রয়্যালটির আমি কোনো কিছু দেখিনি এখনো পর্যন্ত। এটা নিয়ে আমি অনেকবার বলেছিও যে রয়্যালটির জিনিসটা যে কেন এরকম এককালীন এরকম এই অ্যামাউন্টের শিল্পী তো আমরা না, এবং এইটা দিয়ে তো আপনারা একটা গান গাওয়াই ফেলতে পারেন না। দিস ইজ নট দ্য অনারেরিয়াম, দিস ইজ নট দ্য রেমিউনারেশন। সো এটা একটা অ্যাপ্রিসিয়েশন হিসেবে হয়তো টোকেন অফ মানি দিচ্ছেন, এটার জন্য তো কনফিডেন্স দিচ্ছে, কিন্তু এটার জন্য তো আসলে গাচ্ছি না। মেইন রিজন তো এটার জন্য গাচ্ছি যে গানটা যাতে একটা গান গাচ্ছি, দ্যাটস ইট। গান গাইতে ভালোবাসি, একটা গান গাচ্ছি, ভালো যদি লাগে গানটা। আর ওই হিসেবে আমি অনেকবার বলেছিও যে এটা রাইটসের ব্যাপারে, যে কেন রাইটস আপনাদের থাকবে, কেন মিউজিক কম্পোজারের রাইট থাকবে না, কেন সিঙ্গারের রাইট থাকবে না, কেন লিরিসিস্ট, এই যেটা সিঙ্গার সং রাইটার, তাদের তো 50% থাকার কথা আর আপনাদের 50% থাকার কথা। সো এটাও হচ্ছে না কেন? কিন্তু এটা নিয়ে এখনও আমি জানি না কেন বেশি কথা হচ্ছে না, এটা নিয়ে স্ট্রিক্টলি কেন আরও কাজ হচ্ছে না। কিন্তু আরও এটা নিয়ে আরও কথা বলতে হবে, আই থিঙ্ক এটা নিয়ে আরও মানুষের আরও বেশি এক্সপ্রেস করতে হবে। সঙ্গীত শিল্পীরা তো কথা বলে মনে হয় যে খুবই ভালনারেবল অবস্থানে আছেন। সঙ্গীত শিল্পী ন্যান্সি প্রায় বলেন যে এফডিসিতে আমাদের একটা বসার জায়গা নেই, অথচ প্রত্যেকটা ফিল্মে এতগুলো গান। তো আমরা এসে এফডিসিতে আমাদের একটা প্রাণের জায়গা, যেটার থেকে ফিল্ম প্রডিউস হয়, তো সেখানে আমরা কেন বসার কোনো একটা জায়গা পাবো না? সেটা নিয়ে প্রায় উনি কথা বলেন। রয়্যালটি নিয়ে কথা বলা যেতে পারে, পারিশ্রমিক নিয়ে কথা বলা যেতে পারে। রয়্যালটি তো খুবই বেসিক একটা মানে রাইট, মানে এটা তো পৃথিবীর সবখানেই আর্টিস্টরা রয়্যালটি পায় একদম। শুধুমাত্র মনে আমাদের এখানে রয়্যালটির ব্যাপারটা নেই, আমি জানি না আর কোথায় নেই। লতাজি চলে গেছেন, কিন্তু ওনার কয়েক প্রজন্ম চলে যাবেন শুধু তার ওই। তো এটা আমাদের দেশে এখনো কেন হচ্ছে না, সেটা তো একটা অ্যালার্মিং বিষয়। সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা বাদই দিলাম, আরও যারা পরবর্তীতে এসেছেন গিয়েছেন, তাদেরকে ডেকে ডেকে ফিল্মের গান দিয়েছেন এবং তারা প্রচুর গান গিয়েছেন। এক একজনের হয়তো বা কয়েক হাজার গান আছে এবং ঠিকঠাক পারিশ্রমিক তারা পেয়েছেন। আমরা যখন কথা বলি তারা সেটা শুনি, কিন্তু এখন তো আরও খারাপ, বরং ভালো হওয়ার দিকে যাওয়ার কথা ছিল, তাই না, সময়ের সাথে সাথে। কিন্তু সিচুয়েশনটা একেবারে আলাদা। তো আপনার কি মনে হয় যে একটা ভুল টাইমে আপনি আসলে গানের জগতে এসেছেন কিনা? এমনকি আরও একটা আছে, যখন অডিও প্ল্যাটফর্ম, সেটাও কিন্তু নিজেরা প্রডিউস করতো, কিন্তু এখন আপনাদের নিজেদের প্রডিউস করে নিজের টাকা খরচ করে নিজেরা করছেন, ইউটিউবে হয়তো বা ছাড়ছেন। এই কি বলবেন? এটার প্রোজ এন্ড কনস দুইটাই আছে, অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস দুইটাই আছে। কিভাবে যে এখন আমাদের হাতে কন্ট্রোলে সবকিছু, রাইটস যদি নিজেদের গানের ক্ষেত্রে বলি, তো আমার কোনো লেবেল লাগছে না, আমি নিজেই প্রডিউস করতে পারছি। যদি আমি কাউকে হায়ার করে প্রডিউস করে নিচ্ছি, প্রডিউস করে তারপর আমি নিজেই আসলে ডিস্ট্রিবিউট করতে পারছি। আগে সেটা ছিল না। আগে হচ্ছে সিডির ক্ষেত্রে ব্যান্ডসরা ওনারা একটা লেবেলের মাধ্যমে তাদের অ্যালবামটা প্রডিউস করতেন বা ডিস্ট্রিবিউট করতেন। ওইটার অ্যাডভান্টেজেসও ছিল যে ওখান থেকে তারা একটা ইনকাম জেনারেট করতেন এবং একটা
একটা স্ট্রাকচারের মধ্যে থাকতেন, একটা এবং সিস্টেমের শিল্পী মধ্যে, শুধু কাজ ছিল গিয়ে দিয়ে চলে আসবে, ব্যাস, কোনো হেডেক নাই একটা আর। সিস্টেমে থাকতেন। হ্যাঁ। তারা একাই এক হাতে সবকিছু করছেন না। এখন কি হয়েছে, আমার এক হাতে সবকিছু একদম করতে জুতো সেলাই হচ্ছে। থেকে চণ্ডীপাঠ সব আপনাকে কিছু করতে আমার হয়। করতে হচ্ছে। হ্যাঁ। তো সেই জন্যই পিছিয়ে আছি। কেন বলবেন যে আচ্ছা এখনো গান বেরোচ্ছে না কেন? এই কারণেই, কম, শুধুমাত্র এবং এই কারণে। প্রত্যেক শিল্পীর গান কমে যাচ্ছে, কমে মানে যাচ্ছে কেন? গানের সংখ্যা, কারণ এত কেন? তো নিজে প্রডিউস করা এটাই যায় তো না, ভাই, সেটাই। এই কারণেই আমার এখনো অ্যালবাম কেন বের হয়নি, এই কারণেই। বিকজ আমি এখানে স্ট্রাগল করছি বছর পর বছর। আমি আমার গান প্রডিউস করতে বা অ্যালবাম প্রডিউস করতে আমার যেই সিস্টেমটা দরকার, আমার যে গ্রুপ অফ পিপল দরকার, যে আমার প্রডিউসিং থেকে শুরু করে, ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে, মিউজিক ভিডিও থেকে শুরু সবটা করে, নিজের hire করতে হবে। আমার সব নিজের হাতে করতে হচ্ছে, নিজের পরিশ্রম করে এবং নিজের টাকায় সব কিছু। একবার করে ফেললে দুর্দান্ত, একবার করে ফেলতে পারলে আচ্ছা ঠিক আছে, এটা আমার আজীবনের আমার অ্যাসেট, আমার আজীবনের একটা আইডেন্টিটি। হ্যাঁ, কিন্তু এটা করার জন্য যেই স্ট্রাগলটা দিয়ে যেতে হয় একা এবং উইদাউট এনি হেল্প, ওইটা হচ্ছে অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় এখন। এই কারণে গান কমে আসে, এই কারণে আপনারা বেশি গান হয়তো পাচ্ছেন না। একদম আড্ডার শেষ দিকে চলে এসেছি, এবার একটু ব্যক্তি জীবন সম্পর্কে জানতে চাই। মাশার ব্যক্তি জীবনে কি চলছে, কে কে আছেন পরিবারে, এবং আমরা তো তার, যেহেতু তাকে পাই না খুব একটা, তার মানুষ জানতে চায় যে আমার প্রিয় মানুষটা কি, তার কোনো প্রিয় মানুষ আছে কিনা। আমার পরিবারে আমার বাবা মা, আমার বড় ভাই তার ফ্যামিলি আছেন। সো পরিবারটা আমার ছোট খুব, আমরা 2 ভাই বোন। আর আমার বাবা মা দুইজনই চাকরিজীবী, আমার বড় ভাইও চাকরিজীবী। আই এম দ্য অনলি পার্সন ইন মাই ফ্যামিলি যে শোবিজে আছে বা মিডিয়া পার্সোনালিটি। আই থিঙ্ক আমি বলবো আমার পুরো গোষ্ঠীতেই আমি প্রথম মেয়ে, হ্যাঁ, যে এই লাইনে এগিয়েছি এবং আল্লাহর রহমতে আমি একটু সাকসেসফুল হতে পেরেছি। তো আমি বলবো যে ওই যে ব্ল্যাক হর্স বলবো আমি আমার ফ্যামিলির। বাট ইয়া, আই কুড প্রুভ মাই সেলফ, এটা অনেক বড় একটা, আমি নিজের উপর অনেক গর্ব করি যে আচ্ছা আমি এটা পেরেছি আমার ফ্যামিলিতে। যে ব্যাপারটা তার বাইরে গিয়ে কিছু, যে হ্যাঁ, অনেকে হয়তো অনেক কিছু বলেছে, অনেকে হয়তো অনেকভাবে দেখেছে যে আচ্ছা গান গাই বা কি করি না করি, বাট এটাতে যে আসলে আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, আমি একটা স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ওমেন হতে পেরেছি, এটা আমার বাবা মাকে আমি খুশি করতে পেরেছি, তাদেরকে আমি প্রাউড করতে পেরেছি। সো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। কয়জনই বা করতে পারে, কয়জনের ভাগ্যে থাকে এরকম। তো আমি হয়তো আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন বলে আমি এটা করতে পেরেছি। আমার নিজেরও অনেক চেষ্টা ছিল, শ্রম ছিল, সাধনা ছিল। এই কারণে আমি ধরেন এত বছর ধরে আমি কাজ করে যাচ্ছি এবং সঙ্গীত শিল্পী হিসেবে বলেন, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলেন, এন্টারপ্রেনার হিসেবে বলেন, সব দিকে আমি কাজ করে যাচ্ছি। অ্যাক্টর বলেন, মডেল বলেন, অনেক কিছু তো করতে হয় আমাদের। তো আমরা তো খালি ধরেন গান গাই না, আমাদের অনেক অনেক লাইনে আমাদের কাজ তখন অ্যালাইন হয়ে যায়, রাইট? সো ওই হিসেবে ধরেন আমরা গানও গাইছি, মডেলিংয়ের কাজও করছি, ব্র্যান্ডিংয়ের কাজও করছি। কখন কে চলে যায় এটার তো আসলে ঠিক নাই, এটা আসলে আল্লাহ যেটা চান সেটাই। বা যতদিন আছি ততদিন চেষ্টা করবো যে অনেক পরিশ্রমী হয়ে যাতে আমি থাকি এবং আমি সবসময় যাতে কাজের মধ্যেই থাকি, কারণ কাজ আমাকে অনেক খুশি দেয়, আনন্দ দেয় এবং আনন্দ দেয়। কাজটা আমাকে খুবই বলবো, ইট মেক্স মি ভেরি হ্যাপি। সরাসরি যদি প্রশ্ন করি যে বিয়ে শাদীর প্ল্যান কি আছে কিনা কিছু? বিয়ে শাদীর প্ল্যান হ্যাঁ আছে, চেষ্টা, মানে আমি তো চাই, দেখি যদি ভালো আমার লাইফে কাউকে পাই। অবশ্যই। এখনো পাননি? না। সিঙ্গেল? যাকে বলতে গিয়ে খুব লজ্জা পেয়ে গেলেন। এত ইমোশন দিয়ে গান সেটা ব্যক্তি জীবনে আসলে আসেনি, সেটা খুব মানে সারপ্রাইজিং আসলে। আর আপনি একদিন বলছিলেন যে আপনার সবচেয়ে প্রিয় শিল্পী শাহনাজ রহমাতুল্লাহ, একটা ইন্টারভিউতে বলেছিলেন আপনি। ভুল? প্রিয় শিল্পী যখন আমাকে জিজ্ঞেস করা হয় আমি আসলে অনেক কনফিউজড হয়ে যাই, কারণ এত প্রিয় শিল্পী একটা নাম বলা মানে পসিবল না আসলে। তো আমি একটা নাম আসলেই বলতে পারবো না, কারণ আমার প্রত্যেক দেশ থেকে এক একটা আর্টিস্ট প্রিয় শিল্পী। হ্যাঁ, তো ওই হিসেবে প্রচুর প্রিয় শিল্পী, প্রচুর প্রিয় গান, প্রচুর প্রিয় জনরা। তো এই হিসেবে আমি আসলে একটা নাম বলতে কথা বলেন যে এমন কোনো সঙ্গীত পরিচালক যার সঙ্গে কাজ করবার ইচ্ছা, সেটা একদম দেশে হোক ইন্টারন্যাশনাল হোক, যার সাথে কোলাবোরেশন করতে চান আপনি? এআর রহমান। তাই?
আর এমন কোনো স্টেজ যেখানে Be a আপনি dream. কাজ করতে চান বা সেখানে আপনি নিজে পারফর্ম করতে চান, এরকম আছে? বা এমন কোনো ইন্ডাস্ট্রি যেখানে আপনি কাজ করতে চান? আমি সাউথে কাজ করতে চাই, ইন্ডিয়ার সাউথে কাজ করতে চাই, যেহেতু আমি মানে তাদের ভাষায় অনেক গান গাই। Cover করেছেন, হ্যাঁ। তো আমি সাউথে গান, এবং তাদের গানের টোনালিটি আমার সাথে অনেক যায়। আমি তাদের গানগুলো খুব সুন্দর করে গাইতে পারি, এবং আমার আমার খুব ভালোও লাগে তাদের গান শুনতে, এবং তাদের ক্রিয়েশনগুলো আসলে দারুণ হয়। সো আমার খুবই খুবই রিচ মানে তাদের কম্পোজিশন, বিকজ ইটস সো ক্লাসিক্যালি রুটেড। তো এই কারণে খুব ইচ্ছা, যদি আমি সাউথে কাজ করার কখনো সুযোগ পাই। এআর রহমানের কথা বললাম, ইল বি আ তিনি তো ড্রিম, সাউথেরই মানুষ। ইল বি আ ড্রিম। আরো অনেক শিল্পী আছেন যাদের সাথে কাজ করতে চাই, বাট একটা নাম যেহেতু মানে এমন কোন চাইলেন। নায়িকা যার বললাম তো যে যার মানে কণ্ঠ হতে চান? ও, যার কণ্ঠ পর্দায়। হতে চাই, আই থিঙ্ক আলিয়া ভাট। ওয়াও, আমার সাথে খুব মিলে গেল। এবং আপনি তো নিজেও নায়িকা হয়ে গেছেন, নায়িকা না হলে নায়িকা, অভিনেত্রীর হ্যাঁ। কাতারে নাম তো চলে এসেছে। আমি আবার ফেসবুকে দেখলাম একটু নাচলেনও একটা গানে। আমি আবার নাচি, আমি ভালো হ্যাঁ, নাচি, হ্যাঁ। হ্যাঁ। তো সেক্ষেত্রে নিজের কি অভিনেত্রী সত্তাটাকে আরো বেশি প্রস্ফুটিত করবার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমার ভালো লাগে। আই লাভ দ্য ক্রাফট অফ অ্যাক্টিং, দ্য আর্ট অফ অ্যাক্টিং। সো আমার সবসময় ইচ্ছা ছিল যে অ্যাক্টিংয়ে যদি কোনো ভালো সুযোগ পাই, সুন্দর কাজ পাই, কারণ আমার আর্ট ফিল্ম খুব পছন্দ। তো ওই জায়গা থেকে খুব সুন্দর সুন্দর ক্যারেক্টার যদি পাই, কখনো যদি সুযোগ পাই, একটা সুযোগ পেয়েছি, খুব ভালো সুযোগ পেয়েছি বনলতা এক্সপ্রেস। বনলতা এক্সপ্রেস, তানিম ভাইয়ের, এবং খুবই কিভাবে কিভাবে জানি কাজটা হয়ে গেল, খুবই মানে আনএক্সপেক্টেডলি আই গট দিস রোল। ইট ওয়াজ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। অ্যান্ড তানিম ভাইয়ের সাথে কাজ করার আমার একটা খুব ইচ্ছা ছিল, যেটা উৎসব দেখার উৎসবের সময়, এবং কিভাবে যে বনলতা মানে ইট ল্যান্ডেড। সো যেটা বললাম, কিভাবে জানি মিলিয়ে দেয় আল্লাহ। ম্যানিফেস্টেশন একটা বড় ব্যাপার, কিন্তু হ্যাঁ, এটা হ্যাঁ। ভেতর থেকে একদম। অব্যক্ত কথা না বললে অনেক সময় একদম কানেক্ট একদম হয়ে যায়। একদম, এটাই আসলে। হয়েছে, এটাই হয়েছে আসলে। আর আমার অনেক সময় এটাই হয়েছে আমার জীবনে। আপনি মানে বিশ্বাস করেন, অনেক সময় এরকম হয়েছে যে আমি হয়তো ভিতরে ভিতরে কখনো না কখনো হয়তো চেয়েছিলাম কিছু একটা, কখনো হয়তো প্রকাশ করিনি, বা কখনো হয়তো চেয়েছিলাম, এটা কিভাবে জানি হয়ে গিয়েছিল বা হয়ে যায় আর কি। আপনার থেকে ভালো সিঙ্গার আপনি কাকে মনে করেন এই সময় যারা গাচ্ছে? দু একটা নাম শুনতে চাই, ছেলে মেয়ে আমার মিলিয়ে। থেকে ভালো না খারাপ বলবো না, বাট এখন অনেক ভালো শিল্পীরা আছেন, যেমন? আমার সমসাময়িক যারা আছেন, আপনারা সবাই চিনেন। অবন্তী সিথি আপু আছেন, নন্দিতা আছেন, আমার এরাতে যারা গাচ্ছেন বা গাইছেন আমার সমসাময়িক, তারা দুর্দান্ত শিল্পী। সো এখানে আসলে কম্পিটিশন কিছু নেই, যে যার জায়গা থেকে দুর্দান্ত, যে যার জায়গা থেকে এক একজনের এক একটা এক্সপার্টিস, এক একজনের এক একটা এক এক রকম আমি পোটেনশিয়াল যদি একটা নাম ক্যালিবার। বলি, আপনি একটা বিশেষণ দিতে পারবেন যে এই কারণে তাকে আমার ভালো লাগে? একদম 10টা নাম আমি র্যান্ডম বলে যাই। আমি প্রথমে রুনালাকে দিয়ে যাই যে তার কোন জায়গাটার জন্য তাকে সবচেয়ে বেশি ভালো লাগে। I think the way she talks, she's very poised. সাবিনা ইয়াসমিন। I love her tonality, মানে কোকিল কণ্ঠী যে আমরা বলি, স্বরটাই। আসলেই একদম মানে এত মানে there is no one like her. ওকে, কনক চাপা। ও দারুণ কণ্ঠ সেম। সাবিনা ইয়াসমিনের কথা যেভাবে বললাম, আমি কনক চাপা উনার কথাও সেভাবেই বলবো, যে কণ্ঠ খুবই ইউনিক, সামিনা চৌধুরী। ভেরি লাভলি পারসন। আমি তাকে সামনাসামনি, তার সাথে আমার পরিচয় হয়েছে। সো খুবই আদর করেন। এবার এই প্রজন্মে চলে আসি, কনা। কনা আপু, শি ইজ সামওয়ান হু হ্যাজ কি বলবো, যে প্রুভড হারসেলফ ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স ইন দিস ইন্ডাস্ট্রি। সো সে এমন একটা ফিগার যাকে উই নিড টু লুক আপ টু, বিকজ এত বছর রেলেভেন্ট থাকাও কিন্তু একটা চ্যালেঞ্জ, অ্যান্ড শি কুড ডু দ্যাট, অ্যান্ড ইটস কি বলবো, ইটস আ কমেন্ডেবল পার্ট যে সে এটা করতে পেরেছেন। ন্যান্সি আপুর গায়কের আমি অনেক ভক্ত, মানে তার গান অনেক শুনেছি তো ছোটবেলা থেকে। সো সেম, তার টোনটা অনেক ইউনিক, এবং সে খুব সুন্দর গায়। ইমরান ভাইও খুবই লাভলি একজন মানুষ। ইমরান ভাইয়ের আমি বলবো না ইমরান ভাইয়ের অনেক গান আমি শুনেছি বা আমি অনেক গান জানি, বাট আমি যেহেতু তাকে পার্সন হিসেবে আমার কয়েকবার তার সাথে দেখা হয়েছে, হি ইজ আ ওয়ান্ডারফুল পার্সন। মাহাতিম সাকিব খুব সুন্দর গায়, তার গলা খুবই সুন্দর। সো এই চর্চা করে যাক। তাহসান, যার সাথে 2-3 বার গান করা হয়েছে।
তাহসান ভাই আমি বলবো অ্যাক্টর হিসেবে আমি তাকে আরো বেশি নাম্বার দিব, গায়ক হিসেবে না। আর লাস্ট নট দ্য লিস্ট, ইমন চৌধুরী। ইমন ভাই তো ইমন ভাই হিজ আ লেজেন্ড ইন দ্য মেকিং, অ্যান্ড তার মতো গিটারিস্ট, তার মতো গিটারিস্ট খুব কম আছে আমাদের দেশে। সো হি ইজ আ প্রডিজি ইন দ্য কান্ট্রি। ও থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তোমার জন্য ফুল কুড়িয়ে নিলে, সাথে খানিক ভুল কুড়িয়ে নিলে, কাজল চোখে তাকিয়ে যদি হাসি, তোমার জন্য ভুল কুড়িয়ে নিলে, সাথে খানিক ভুল কুড়িয়ে নিলে, কাজল চোখে তাকিয়ে যদি হাসি, আমায় ছেড়ে কোথায় যাবে তুমি, বলবে কে আর এমন করে ভালোবাসি, আমায় দিও একটুখানি ছুঁয়ে, আমায় দিও একটুখানি মন, এই জন্মের জন্ম মৃত্যু জানি তুমি ছাড়া শূন্য এ জীবন, আমায় দিও একটুখানি ছুঁয়ে, আমায় দিও একটুখানি মন, এই জন্মের জন্ম মৃত্যু জানি তুমি ছাড়া শূন্য এ জীবন।